আমার পকেটে যদি হাত দেন এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে হাত ধুয়ে এখন এখানে তো টিস্যুটা ফেললে তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম না। সেই জন্য ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিয়েছি যখন আমি টিস্যু ব্যবহার করি করে আমি আমার পকেটের মধ্যে রেখে দিই টিস্যুটা। ভারতের ঠিক বুকের ভেতর আজ একটা বড়সড় কাঁপন ধরেছে। দিল্লির বড় বড় গোয়েন্দা কর্তারা কফির কাপ হাতে নিয়ে একদম থ মেরে বসে আছেন। কারণটা কিন্তু বেশ গুরুতর। ঢাকার সরকারি টেবিল থেকে একটা গোপন ফাইলের উপর অলরেডি সবুজ সংকেত চলে এসেছে। আর একটিমাত্র চালের ধাক্কায় বাংলাদেশের ম্যাপে থাকা ৮টি ঘুমন্ত সিংহ একসাথে চোখ মেলে তাকাচ্ছে। একটু বুঝিয়ে বলি, বগুড়া, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, কুমিল্লা, শমশেরনগর, বাগেরহাটের খানজাহান আলী আর পটুয়াখালী। দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হল ঢাকা ও ইসলামাবাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক উচ্চ পর্যায়ের বৈঠক। নিরাপত্তা সহযোগিতা, মাদক বিরোধী অভিযান, রোহিঙ্গা সংকট থেকে শুরু করে স্মার্ট সিটি প্রযুক্তি, এক টেবিলে উঠে এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ নানা বিষয়। কিন্তু এই বৈঠকের পর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির দাবি জোরালো হয়ে উঠল? এই বৈঠক কি কেবল কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো কৌশলগত বার্তা? বাংলাদেশ এখন একেবারে সঠিক পথেই এগোচ্ছে, কারণ বাংলাদেশের একটি পদক্ষেপে এখন কলকাতার দাদাদের, বিশেষ করে দিল্লির নীতি নির্ধারকদের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। তাদের মিডিয়া এখন আদা জল খেয়ে বাংলাদেশের বদনাম করতে মাঠে নেমেছে। কলকাতার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার রীতিমতো একটি রিপোর্ট ছাপিয়ে দাবি করেছে, দরজা খুলে বঙ্গোপসাগরে চীনকে মেগা এন্ট্রি দিচ্ছে বাংলাদেশ। তাদের ভাষায় তারেকের বাংলাদেশ নাকি খাল কেটে কুমির আনছে। কিন্তু দিল্লির কপালে হঠাৎ এত চিন্তার ভাঁজ কেন? নীরবে বদলে যাচ্ছে বাংলাদেশের সামরিক শক্তির ভবিষ্যৎ। আকাশ, স্থল কিংবা সমুদ্র, চোখের আড়ালে এগোচ্ছে এমন এক পরিকল্পনা যা বাস্তবায়িত হলে আগামী 10 বছরে সম্পূর্ণ নতুন রূপ পেতে পারে দেশের আকাশ, স্থল ও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা। ৮৬,০০০ কোটি টাকা সংখ্যাটা শুনেই বোঝা যায় এটি সরকারের নতুন পরিকল্পনায় শুধু নতুন অস্ত্র কেনা নয়, বরং তৈরি করা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত একটি নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আমার পকেটে যদি হাত দেন এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে হাত ধুয়ে এখন এখানে তো টিস্যুটা ফেললে তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম না। সেই জন্য ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিয়েছি যখন আমি টিস্যু ব্যবহার করি করে আমি আমার পকেটের মধ্যে রেখে দিই টিস্যুটা। আমার যে কোনো প্যান্টের পকেটে হাত দিলেই দেখা যাবে টিস্যু বের হয়ে আসবে। সারাদিনে সব টিস্যু দিয়ে প্যান্টের পকেটে জমা হয়। রাতে যখন বাসায় যাই আমি রাতে বাসায় গিয়ে ডাস্টবিনের মধ্যে বা যেখানে ময়লা ফেলা থাকে সেখানে আমি টিস্যুটা নিয়ে ফেলে দিই সারাদিনের ব্যবহৃত টিস্যু। প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা যে গাছের চারা রোপণ করলাম, আমি কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ করেছি এবং আহ্বান করেছি, এই গাছের যত্ন নিতে হবে। এই গাছের যদি আমরা যত্ন নেই, গাছটি যখন বড় হবে তখন এটা কি অন্য দেশে বাতাস দিবে? অন্য দেশের মানুষকে বাতাস দিবে? কাকে বাতাস দিবে? এই এলাকার মানুষকে। এই গাছের সুফল যেটা সুফল আছে সেটা কে ভোগ করবে? এইটা ভোগ করবে মানুষ, এই এলাকার মানুষ ভোগ করবে। আরেকটি বিষয় আপনাদের সকলকে আমি বলতে চাই, একটি বিষয়, এই দেশটির মালিক কারা? আমরা তা কারা? এই দেশের জনগণ। এখন যেহেতু আপনারা এই দেশের জনগণ, এই দেশের মালিক, আপনি যেই ঘরের মালিক, যেই ঘরে আপনি থাকেন, সেই ঘরের যত্ন কে করে? সেই ঘরটি যদি ময়লা হয়ে যায়, কোন একটি খুঁটি দুর্বল হয়ে যায়, তো সেইটির যত্ন কে করে? ঠিকঠাক কে করে? ঘরের মালিক করে না? ঘরের মালিক করে। দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটা তো আমাদেরকে যত্ন করতে হবে। এই যে দেখেন খালটা, এই আমার সামনে ওইখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে, তারপরে এখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে। এই যে পত্রপত্রিকা খুললে আমরা দেখি বিভিন্ন জায়গায়, এই যে বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, হোক, বিভিন্ন খাল বিল এগুলো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। এবং খাল বিল যদি বন্ধ হয়ে যায়, এই খালটি যদি চালু থাকে, এই খালে যদি পানি প্রবাহিত করে, উপকারটা কাদের হবে? এই এলাকার মানুষের হবে। অর্থাৎ সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, পানি যেমন খালের মধ্যে থাকবে, ঘরে বাড়িতে কম ঢুকবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে। যদি আমরা খালের যত্ন নেই, আমাদের নদীগুলোর যত্ন নেই, সেই পানি তো আমরাই ব্যবহার করি। সেই জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, এই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যেখানে যেখানে বাজার আছে সেইখানে বিভিন্ন কাগজপত্র, পলিথিন, প্লাস্টিকের ব্যাগ, বিভিন্ন জিনিস পরে, প্লাস্টিকের বোতল পরে পরিবেশটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে ক্ষতিটা কার হবে বলেন তো?
কারণ এই যে ঢাকা শহরে গেলে এই বিভিন্ন পরিবেশের কারণে ধোঁয়া, গাড়ির ধোঁয়া, ট্রাকের ধোঁয়া, ইঞ্জিনের ধোঁয়া, এই ময়লা মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। এই গ্রামে আসতে তাও কিছুটা ভালো লাগে, তাও কিছুটা বুক ভরে শ্বাস নেওয়া যায়, কিন্তু এই আবর্জনা দিয়ে যদি সব জায়গায় ভরে যায় তাহলে তো পুরো দেশের পরিবেশ নষ্ট হয়ে যাবে। তখন ছোট বড় সব মানুষের ক্ষতি হবে, শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাস জনিত বিভিন্ন রকম অসুখ বিসুখ হবে। আপনাদের সকলের কাছে আমার আহ্বান, এবং এখানে আজকে মিডিয়ার ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, তাদের মাধ্যমে আমি সমগ্র দেশের মানুষকে অনুরোধ করবো, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। আমাদের কোনো একটা ব্যবহার্য জিনিস ব্যবহারের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল, পানি খেলাম, পানির বোতলটা খালি হয়ে গেল, আমরা যেখানে সেখানে ফেলে দিই। কোনো একটা প্যাকেটে করে আমরা কিছু নিয়ে যাচ্ছি, জিনিসটা যখন বের করলাম প্যাকেটটার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল, আমরা প্যাকেটটা যেখানে সেখানে ফেলে দিচ্ছি। এতে করে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশটা নষ্ট হয়ে গেলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, ক্ষতিগ্রস্ত হচ্ছি, পরবর্তীতে আমাদের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হবে। আসুন আমরা যদি নিজের ঘর নিজে পরিষ্কার না রাখি, নিজের দেশকে নিজে যদি ঠিক না করি, বাইরে থেকে তো কেউ এসে আমাদেরকে করে দিবে না। আমরা যখন ছবিতে দেখি, টেলিভিশনে বা অন্য জায়গায় যখন অন্য দেশের ছবি দেখি, আমরা মাঝে মাঝে বলি না, আহা ওদের রাস্তাঘাট কি পরিষ্কার, কি সুন্দর, বলি আমরা মাঝে মাঝে, মনের মধ্যে আসে না এই কথাটা? আসে এই কথাটা। কিন্তু ভাই ওদের দেশের রাস্তাঘাট তো ওরাই পরিষ্কার করে রাখে, এই অন্য জায়গা থেকে তো মানুষ গিয়ে করে না, তার দেশ সেই সুন্দর করে রাখে। আসুন না আমাদের দেশটাকে যদি সুন্দর করতে হয় তাহলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আপনাদের বাড়িতে, একটা বাড়িতে যদি 5-7 জন মানুষ থাকে, আপনার পরিবারে তো 5-7 জন মানুষ থাকে না? এখন একজন মানুষ যদি সারাদিন বাড়ি পরিষ্কার করে আর বাকি 5-7 জন মিলে যদি সারাদিন ময়লা করে, ওই বাড়ি পরিষ্কার রাখা সম্ভব? ঘর গুছিয়ে রাখা সম্ভব? তো দেশটাও তো ঘরের মতনই। কয়েকজন যদি শুধু পরিষ্কার করে, এই যারা সরকারি যাদের দায়িত্ব পরিষ্কার, তারাই শুধু পরিষ্কার করে, সবাই মিলে যদি শুধু ময়লা করতে থাকে তাহলে তো পরিষ্কার রাখা সম্ভব হবে না। আমাদের সকলকে মিলে পরিষ্কার করতে হবে। যেখানে ময়লা ফেলার জায়গা, সেই ময়লাটা সেখানেই ফেলতে হবে। আমরা যদি চারিদিকে ছড়িয়ে ছিটি ময়লা ফেলি, একদিকে যেরকম দেখতে খারাপ লাগবে। আপনারা তো বাসে করে বিভিন্ন জায়গায় যান না, বরিশাল সদরে যান, ঢাকায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বাসে করে যখন যাবেন দেখবেন যেখানে বাজার ঘাট, দোকানপাট আছে সেখানে ময়লা দিয়ে ভরা, সেখানে বিভিন্ন রকম আবর্জনা দিয়ে ভরা। ময়লা দেখতে কারো ভালো লাগে? তো ময়লা হলে কি হয়, পরিবেশটা ময়লা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। তাহলে আসুন আমাদের দেশের যত্ন আমাদেরকে নিতে হবে, আমাদের দেশকে গড়ে তুলতে হবে আমাদেরকে। আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি সচেতন হই তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। আমরা যদি আমাদের পরিবেশটা সুন্দর করতে পারি, আমাদের ভবিষ্যৎ বংশধররা একটা সুন্দর জায়গায় থাকতে পারবে। আমরা এইভাবে এই যে খালের মধ্যে প্রয়োজন শেষ হয়ে গেছে, প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে গেছে, ওখানে আরেকটা প্লাস্টিকের পানির বোতল ফেলে দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখবেন যে পলিথিন ফেলে দিয়ে গেছে, কাগজ ফেলে দিয়ে গেছে, ওই যে ওখানে খুব সম্ভব একটা সিগারেটের প্যাকেট পড়ে আছে। আসুন আজকে থেকে আমরা চেষ্টা করি আমরা যত্র ময়লা ফেলবো না। আমরা যত্র যেখানে সেখানে এই ধরনের জিনিসপত্র, প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট, এগুলো যত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ধরে রাখবো, যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো আমরা সেইখানেই সেটি ফেলে দেবো। আমরা কি এই প্রতিজ্ঞাটা করতে পারি, এই চেষ্টাটা করতে পারি কি ভাই? এই চেষ্টাটা আমরা করতে পারি? খুব কাজা। আমার পকেটে যদি হাত দেন, এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে হাত দিয়ে, এখন এখানে তো টিস্যুটা ফেললে তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম না। সেই জন্য ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিয়েছি, যখন আমি টিস্যু ব্যবহার করি আমি আমার পকেটের মধ্যে রেখে দিই টিস্যুটা। আমার যে কোনো প্যান্টের পকেটে হাত দিলেই দেখা যাবে টিস্যু বের হয়ে আসবে। সারাদিনে সব টিস্যু গিয়ে প্যান্টের পকেটে জমা হয়। রাতে যখন বাসায় যাই, আমি রাতে বাসায় গিয়ে ডাস্টবিনের মধ্যে বা যেখানে ময়লা ফেলা থাকে সেখানে আমি টিস্যুগুলো নিয়ে ফেলে দিই, সারাদিনের ব্যবহৃত টিস্যু। কাজেই আমি এই কাজটি চেষ্টা করেছি, আমি আস্তে আস্তে আমার মধ্যে এই অভ্যাসটা গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি আজকে থেকে, এই অভ্যাসটা আমরা সকলে মিলে তৈরি করতে পারবো। এবং এই অভ্যাসটা যদি আমরা প্রত্যেকটা মানুষ, এই দেশের প্রতিটি মানুষ যদি আমরা এই অভ্যাসটি গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুন্দর পরিষ্কার একটি দেশ গড়ে তুলতে পারবো, যেই দেশের পরিবেশটা সুন্দর হবে, যেই দেশটি দেখে সবাই প্রশংসা করবে। ভারতের ঠিক বুকের ভেতর আজ একটা বড়সড় কাঁপন ধরেছে। দিল্লির বড় বড় গোয়েন্দা কর্তারা কফির কাপ হাতে নিয়ে একদম থ মেরে বসে আছেন। কারণটা কিন্তু বেশ গুরুতর। ঢাকার সরকারি টেবিল থেকে একটা গোপন ফাইলের উপর অলরেডি সবুজ সংকেত চলে এসেছে। আর একটিমাত্র চালের ধাক্কায় বাংলাদেশের ম্যাপে থাকা 8টি ঘুমন্ত সিংহ একসাথে চোখ মেলে তাকাচ্ছে। একটু গুছিয়ে বলি, বগুড়া, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, কুমিল্লা, শমশেরনগর, বাগেরহাটের খানজাহান আলী আর পটুয়াখালী মানচিত্রের এই 8টি জায়গায় এতদিন ধরে এক ভুতুরে নিস্তব্ধতা কাজ করত। বছরের পর বছর ধরে এই মাঠগুলোর পিচ ঢালা রানওয়েতে ফাটল ধরেছিল, গজিয়ে উঠেছিল জঙ্গল। যেখানে কেবল শেয়ালের ডাক আর নিশাচর পাখির আওয়াজ আসত, সেখানে খুব জলদি দিন রাত গর্জে উঠবে দানবীয় সব ফাইটার আর কার্গো জেট। সাধারণ মানুষ ভাবছে সরকার হয়তো বন্ধ হয়ে যাওয়া কয়েকটি বিমানবন্দর নতুন করে চালু করতে চায়, কিন্তু যারা আন্তর্জাতিক রাজনীতির আসল খেলা বোঝেন তারা ভালো করেই জানেন এটা কোনো সাধারণ উড়োজাহাজ উড়ানোর গল্প নয়। এই মেগা প্ল্যানের পেছনে লুকিয়ে আছে এক বিশাল আন্তর্জাতিক শক্তির ইশারা। সবচেয়ে বড় খবর হলো বাংলাদেশের এই 8টি বিমানবন্দর আর রাডার সিস্টেমকে আধুনিক করার পেছনে বড় রকমের কারিগরি ও বুদ্ধির সাহায্য এগিয়ে আসছে চীন। আর বর্ডারের একদম মুখে বেইজিং এর এই প্রযুক্তির প্রবেশে দিল্লির দাদাদের কপালে চিন্তার ঘাম যেন ছুটিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তারেক রহমানও কিন্তু দীর্ঘদিন ধরে এই ঢাকা কেন্দ্রিক
মৌলিক উন্নয়ন ভেঙে দেশের জন্য জেলাগুলোকে শক্তিশালী করার কথা বলে আসছেন। তিনি নিজেই এর আগে উত্তরবঙ্গ সহ অবহেলিত অঞ্চলের বিমানবন্দরগুলো সচল করে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ অর্থাৎ ঢাকার বাইরে জেলাগুলোর ভাগ্য বদলের জোর দাবি তুলেছিলেন। ফলে আজ যখন এই ফাইল আলোর মুখ দেখছে তখন স্পষ্ট হয়ে গেছে এটা হলো ঢাকার তৈরি করা এক মারাত্মক মাস্টারমাইন্ড গেম প্ল্যান, যার মেইন টার্গেট হলো ভেতরের রাজনীতি আর বাহিরের পরাশক্তিকে এক লাইনে এনে ভারতের 3 দিকের সীমান্তে ঘেঁষা বাংলাদেশের এমন এক অজেয় অর্থনৈতিক আর সামরিক লোহার খাঁচা তৈরি করা যা পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে চিরতরে উল্টে পাল্টে দেবে। তবে এই পুরো মহাপরিকল্পনার আসল হিরো বা মূল চালিকা শক্তি হলো বগুড়া বিমানবন্দর। আপনারা যদি বাংলাদেশের ম্যাপটা একটু ভালো করে দেখেন তবে বুঝবেন বগুড়া হলো আমাদের পুরো উত্তরবঙ্গের মেইন গেট। এর গুরুত্ব এতটাই বেশি, সরকারিকে আর 5টা সাধারণ ঘরোয়া বিমানবন্দরের মতো করে ভাবছেই না। বগুড়াকে সাজানো হচ্ছে আন্তর্জাতিক মানের একটা বিশাল বিমান আর কার্গো হার্ব হিসেবে। আর এখানেই তৈরি হচ্ছে 10,500 ফুট লম্বা এক বিশাল রানওয়ে। 10,500 ফুট, এই সংখ্যার জোর কতটা জানেন? এর মানে হলো পৃথিবীর বুকে যত বড় বড় আর ভারী মালবাহী বা যাত্রাবাহী বিমান আছে সেখানে বোয়িং 747 বা ডাবল ডেকার ওয়ারবাস সেগুলো কোনো রকম কষ্ট ছাড়াই একদম অনায়াসে এই বগুড়ার মাটির ল্যান্ড করতে পারবে, আবার উড়ে যেতে পারবে। যখন কয়েক হাজার কোটি টাকা খরচ করে এই মেগা প্রজেক্ট পুরোপুরি সচল হবে তখন কিন্তু উত্তরবঙ্গের চেহারাই বদলে যাবে। এতদিন উত্তরবঙ্গের চাষি বা ব্যবসায়ীরা কোনো মালামাল বিদেশে পাঠাতে হলে ঢাকা বা চট্টগ্রামের উপর নির্ভর করত। যানজটে পড়ে কত সবজিতে নষ্ট হতো, কিন্তু এখন আর হবে না। উত্তরবঙ্গের আলু, টমেটো, আম আর সবজি সরাসরি বগুড়ার মাটি থেকে ডানা মেলবে ইউরোপ, আমেরিকার বাজারে। এটা উত্তরবঙ্গের কোটি মানুষের ভাগ্য বদলানোর কিন্তু একটি চূড়ান্ত সনদ। গল্পের আসল টুইস্ট কিন্তু আরও উপরে, আরও উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ের দিকে। দীর্ঘদিন চরম অবহেলায় পড়ে থাকা এই বিমানবন্দরটিকে ঘিরেও এখন দিন রাত এক করে কাজ চালানোর ছক কষা হচ্ছে। জমি কেনা থেকে শুরু করে রানওয়ে বড় করা, সব কাজে এখন সুপার ফাস্ট গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু হঠাৎ ঠাকুরগাঁওয়ের উপর সরকারের এত নজর কেন? এর আসল কারণ হলো ভারতের চিকেন স্নেক, যেটাকে আমরা বলি শিলিগুড়ি করিডোর। ভারতের এই মুরগির গলার মতো চিকন জায়গাটা তাদের পুরো দেশের জন্য সবচেয়ে দুর্বল এবং স্পর্শকাতর স্থান। মাত্র কয়েক কিলোমিটারের এই রাস্তাটা যদি কখনো বন্ধ হয়ে যায় তবে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের পুরো উত্তর পূর্বাঞ্চল বা 7টি রাজ্য একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে ঠাকুরগাঁও ঠিক এই চিকেন স্নেকের একদম কোল ঘেঁষে অবস্থিত। এই বিমানবন্দরটি পুরো দমে চালু হলে ভারত, নেপাল আর ভুটান এই 3 দেশের সাথে বাণিজ্যের মেইন লজিস্টিক হাব বা মালামাল রাখার প্রধান কেন্দ্র হয়ে উঠবে ঠাকুরগাঁও। আমাদের দেশের নীতি নির্ধারকরা এখন খুব ভালো করেই জানেন সীমান্ত মানে শুধু বিজিবির পাহারা আর কাটা তারের বেড়া নয়। সীমান্ত মানে হলো বাণিজ্যের এক বিশাল ফ্রন্টিয়ার, আর সেই ফ্রন্টিয়ারে নিজের শক্তি দেখাতে হলে সেখানে প্লেনের চাকা ছোঁয়াতেই হবে। গল্পের মোড় কিন্তু এখানেই শেষ নয়। এই 8টি বিমানবন্দরের তালিকাটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন একটা নিখুঁত জ্যামিতিক চাল দেওয়া হয়েছে। যেমন লালমনিরহাট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া এই প্রাচীন রানওয়েটি এমনিতেই ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। চিকেন স্নেকের একদম নাকের ডগায় যখন বাংলাদেশের বড় বড় কার্গো আর যাত্রীবাহী বিমান দিন রাত ওঠানামা করবে আর সেখানকার হাইটেক রাডারগুলো যখন অন হবে তখন এই অঞ্চলের পুরো আকাশসীমার নিয়ন্ত্রণ চলে আসবে ঢাকার হাতে। বর্ডার সিকিউরিটি বা আমাদের আকাশসীমার প্রতিরক্ষা এর ফলে 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে। একইভাবে যদি আমরা ঈশ্বরদীর দিকে তাকাই তবে দেখব এর পেছনে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি দেশের সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট। ঈশ্বরদী বিমানবন্দর চালু হলে দেশে বিদেশে বড় বড় বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার আর রূপপুরের জন্য আনা অত্যন্ত স্পর্শকাতর ও ভারী যন্ত্রপাতি খুব সহজেই কোনো রকমের জ্যাম ছাড়াই সরাসরি আকাশপথে এখানে চলে আসতে পারবে। এই রূপপুরের পুরো যজ্ঞকে এক ধাক্কায় অনেক সহজ করে দেবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক গতিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আর পূর্ব দিকে থাকা শমশেরনগর আর কুমিল্লার কথা ধরলে বোঝাই যায় ভারতের ত্রিপুরা আর আসাম এই বর্ডারের একদম কাছাকাছি বাংলাদেশের নিজস্ব একটা শক্তিশালী সাপ্লাই চেইন তৈরি হচ্ছে। বিশেষ করে শ্রীমঙ্গলের বিশ্ববিখ্যাত চা আর পর্যটন শিল্পকে সরাসরি গ্লোবাল বা আন্তর্জাতিক মার্কেটের সাথে কানেক্ট করতে শমশেরনগর একাই যেন 100 ভূমিকা পালন করছে। দীর্ঘ 14 বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা ও ইসলামাবাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক উচ্চ পর্যায়ে বৈঠক। নিরাপত্তা সহযোগিতা, মাদক বিরোধী অভিযান, রোহিঙ্গা সংকট থেকে শুরু করে স্মার্ট সিটি প্রযুক্তি, এক টেবিলে উঠে এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ নানা বিষয়। কিন্তু এই বৈঠকের পর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির দাবি জোরালো হয়ে উঠল? এই বৈঠক কি কেবল কূটনৈতিক সৌজন্য নাকি এর পেছনে আছে আরও বড় কোনো কৌশলগত বার্তা? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। একদিকে ভারত, অন্যদিকে চীন, তার মাঝখানে অবস্থান বাংলাদেশ। ঠিক এমন সময় জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অনেক বিশ্লেষক দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক বাস্তবতার অংশ হিসেবেই দেখছেন। তাহলে কি আলোচনা হলো দুই দেশের মধ্যে? কি বার্তা দিল এই দুটো দেশ? আর কেনই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক? চলুন এই সব বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির ইন্টারিম ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি।
দুদেশের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাস ও মাদক পাচার প্রতিরোধ, প্রযুক্তি নির্ভর আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং রোহিঙ্গা সংকট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিকটি ছিল আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থা বা সেফ সিটি প্রযুক্তি। পাকিস্তানের 40টিরও বেশি শহরে বাস্তবায়িত এই মডেলের অভিজ্ঞতা বাংলাদেশের বড় শহরগুলোতে কাজে লাগানোর বিষয়ে দুই পক্ষ আগ্রহ প্রকাশ করে। অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সাড়া এবং স্মার্ট নজরদারি ব্যবস্থায় এই প্রযুক্তি সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। মাদক ও সাইকোট্রপিক পদার্থের অবৈধ পাচার রোধে আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কার্যকারিতা আরও বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়। একই সাথে দীর্ঘ 14 বছর পর বন্ধ থাকার পর চলতি বছরের জানুয়ারি থেকে ঢাকা করাচি রুটে বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবেই উল্লেখ করা হয়েছে। এই বৈঠকে আরও একটি মানবিক বিষয়ও গুরুত্ব পেয়েছে। পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র বা CNIC পাওয়ার জটিলতা দ্রুত সমাধানের অনুরোধ জানায় বাংলাদেশ। তবে এই বৈঠক ঘিরে সবচেয়ে বেশি আলোচনা শুরু হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকের তথ্য প্রকাশ করার পর অনেক ব্যবহারকারী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের পক্ষে মত দিয়েছেন। কেউ কেউ কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর কথা বলেন, আবার কেউ সামরিক সহযোগিতারও প্রস্তাব দেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ব্যক্তিগত মতামত। এগুলো বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক নীতি বা সিদ্ধান্ত নয়। বিশ্লেষকদের মতে গেল কয়েক বছরে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হয়েছে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পর। সমুদ্রপথে সরাসরি পণ্য পরিবহন, বিমান যোগাযোগ পুনরায় চালু করা, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ এবং বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ, এই সব কিছু মিলিয়ে সম্পর্কের নতুন অধ্যায় তৈরি হয়েছে পাকিস্তান বাংলাদেশের। রোহিঙ্গা সংকটও বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল। বাংলাদেশ আশা প্রকাশ করেছে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পাকিস্তান আগের মতোই সমর্থন অব্যাহত রাখবে, যাতে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা যায়। এসব কিছু মিলিয়ে এই বৈঠক তাৎক্ষণিক কোনো সামরিক জোট কিংবা প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দেওয়া হয়নি। তবে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং আঞ্চলিক বিষয়গুলোতে সমন্বয় বাড়ানোর ইঙ্গিত অনেকটাই স্পষ্ট হচ্ছে। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এখন বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কৌশল অনুসরণ করছে। সেই প্রেক্ষাপট থেকে এই বৈঠককে অনেকেই একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবেই দেখছেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, এই সম্পর্ক কি ভবিষ্যতে আরও কৌশলগত পর্যায়ে পৌঁছাবে, নাকি এটি শুধুই সীমিত নিরাপত্তা সহযোগিতার মধ্যেই থাকবে? সেই উত্তরটা নিশ্চয়ই সময় বলে দেবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানো উচিত, নাকি বর্তমান পর্যায়েই সীমাবদ্ধ থাকা উচিত? শেরে বাংলা একে ফজলুল হক একটা দারুণ কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, কলকাতার দাদারা যখন আমার প্রশংসা শুরু করবে তখন তোমরা বুঝবা যে আমি দেশের ক্ষতি করছি, আর যখন তারা আমার বদনাম শুরু করে তখন বুঝবা যে আমি দেশের স্বার্থে ঠিক কাজটাই করছি। তার এই ঐতিহাসিক কথাটার বাস্তব প্রমাণ যেন আজকের বাংলাদেশ। এই সূত্র ধরে যদি আমরা বর্তমান পরিস্থিতি মাপি তাহলে বলতেই হয় বাংলাদেশ এখন একেবারে সঠিক পথেই এগোচ্ছে। কারণ বাংলাদেশের একটি পদক্ষেপে এখন কলকাতা দাদাদের, বিশেষ করে দিল্লির নীতি নির্ধারকদের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। তাদের মিডিয়া এখন আদা জল খেয়ে বাংলাদেশের বদনাম করতে মাঠে নেমেছে। কলকাতার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার রীতিমতো একটি রিপোর্ট ছাপিয়ে দাবি করেছে, দরজা খুলে বঙ্গোপসাগরে চীনকে মেগা এন্ট্রি দিচ্ছে বাংলাদেশ। তাদের ভাষায় তারেকের বাংলাদেশ নাকি খাল কেটে কুমির আনছে। কিন্তু দিল্লির কপালে হঠাৎ এত চিন্তার ভাঁজ কেন? কেন তারা মনে করছে বাংলাদেশ একটা বড় বিপদে পড়তে যাচ্ছে? একদিকে তারা বলছে বাংলাদেশ খাল কেটে কুমির আনছে, অন্যদিকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশে চীনের এই আনাগোনায় সবচেয়ে বড় টেনশনে পড়েছে খোদ ভারত। চলুন আজ এই পুরো রাজনৈতিক আর অর্থনৈতিক হিসাব নিকাশটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আনন্দবাজার পত্রিকা যাকে বাংলাদেশের জন্য বিপদ বলে প্রচার করছে, বাংলাদেশ আসলে সেটাকে দেখছে এক বিশাল সুযোগ হিসেবে। চীনের এই প্রজেক্টটা শুধু একটা সাধারণ রাস্তা নয়, কুনমিং থেকে মান্দালয় হয়ে সরাসরি চট্টগ্রাম এবং মোংলা বন্দর পর্যন্ত যে কানেক্টিভিটি বা সংযোগ তৈরি হতে যাচ্ছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং অর্থনীতির চেহারাটাই পাল্টে যাবে। একটু ভেবে দেখুন, এতদিন আমাদের দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য লম্বা ফ্লাইটে ধকল আর জটিল ভিসার প্রক্রিয়া পার হয়ে ভারত, ব্যাংকক বা সিঙ্গাপুর ছুটত। কিন্তু এই করিডর চালু হলে স্থলপথেই সরাসরি চীনের অত্যাধুনিক হাসপাতালগুলো পৌঁছানোর রাস্তা খুলে যাবে। শুধু কি চিকিৎসা, ব্যবসায়ীদের জন্য এটা হতে যাচ্ছে এক অভাবনীয় সুযোগ। সীমান্ত বাণিজ্যের হাত ধরে লেনদেনের খরচ আর সময় দুটোই বহুগুণে কমে আসছে। বাণিজ্যের এই হিসাবটা সত্যি চমকে দেওয়ার মতো। বর্তমানে চীন থেকে সমুদ্রপথে কোনো পণ্য বাংলাদেশে আসতে সপ্তাহের পর সপ্তাহ সময় লেগে যায়, কিন্তু এই নতুন করিডর চালু হলে সেই একই পণ্য হয়তো একদিনেরও কম সময়ে আমাদের দেশে পৌঁছে যাবে। ইলেকট্রনিক্স, শিল্প কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল সবকিছুর সরবরাহের সময় ম্যাজিকের মতো কমে আসবে। এতে সরাসরি প্রভাব পড়বে আমদানি খরচে। আমদানি খরচ কমলে দেশের সাধারণ ভোক্তারা অনেক কম দামে পণ্য কিনতে পারবেন। অন্যদিকে এই রাস্তা শুধু আসার নয়, যাওয়ারও।
বাংলাদেশে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষি পণ্য এবং ঔষধের জন্য খুলে যাবে চীনের ইউনান প্রদেশ হয়ে গোটা দক্ষিণ পশ্চিম চীনের এক বিশাল বাজার। চট্টগ্রাম আর মোংলা বন্দরকে ঘিরে চীনের গড়ে তোলা দুটি অর্থনৈতিক অঞ্চলে তৈরি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। তাহলে ভারতের সমস্যা কোথায়? সমস্যাটা আসলে অর্থনীতিতে যতটা তার চেয়ে বেশি ভূ রাজনীতিতে। বাংলাদেশের এই যে অভাবনীয় কূটনৈতিক রূপান্তর, এটাই ভারত মেনে নিতে পারছে না। এতদিন ধরে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে অভ্যন্তরীণ অনেক বড় বড় সিদ্ধান্তে দিল্লির প্রভাব বিস্তারের চেষ্টা ছিল একটা ওপেন সিক্রেট। শেখ হাসিনার আমলে এই ঘনিষ্ঠতা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকটাই দিল্লি নির্ভর হয়ে পড়েছিল। মনে হতো ঢাকা নয়, সিদ্ধান্ত আসছে দিল্লি থেকে। কিন্তু 2024 সালের পট পরিবর্তনের পর সেই পুরনো সমীকরণ একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। বর্তমান সরকার শুরু থেকেই একটা বিষয় খুব স্পষ্ট করে দিয়েছে, আর তা হলো বাংলাদেশ ফার্স্ট, বা সবার আগে বাংলাদেশের স্বার্থ। কারো তল্পি বাহক হয়ে চলার নীতি বাংলাদেশ আর মানবে না। এই স্বাধীন এবং সাহসী সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রমাণ হলো তিস্তা মহাপরিকল্পনা। বছরের পর বছর ধরে ভারতের সাথে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেটা কেবলই মূলা ঝুলানোর মতো ঝুলেছিল, কোনো ফল আসেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ কারো মুখাপেক্ষী না থেকে সরাসরি চীনকে যুক্ত করেছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে। এখানে দিল্লির সবচেয়ে বড় গাত্রদাহ। এই তুলনামূলক চিত্রটা আরো স্পষ্ট হয় যখন আমরা মিয়ানমার প্রসঙ্গটা সামনে আনি। ভারত 2008 সালে নিজেদের কালাদান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট শুরু করেছিল। উদ্দেশ্য ছিল রাখাইনের শীতওয়ে বন্দর পর্যন্ত সংযোগ তৈরি করা। কিন্তু প্রায় 2 দশক পার হয়ে যাওয়ার পরও সেই প্রজেক্ট আজও পুরোপুরি আলোর মুখ দেখেনি। যে দেশ 2 দশকেও নিজের প্রতিশ্রুতি রাখতে পারে না, তারা যখন প্রতিবেশী দেশের একটি সম্ভাবনাময় প্রজেক্ট নিয়ে বিপদের বার্তা দেয়, তখন সেটাকে নিছক বিশ্লেষণ না বলে হিংসার প্রতিধ্বনি বলাই বেশি যৌক্তিক। বিশেষজ্ঞরা অন্তত এমনটাই মনে করছেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।